আজকের এই ভিডিওতে আমরা ২০১৩ সালের আফটার দ্য ডার্ক সিনেমার গল্প জানতে চলেছি। এই সিনেমায় দেখানো হয়েছে একদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যারা একটি পারমাণবিক মহাপ্রলয়ের পরের পরিস্থিতি নিয়ে একটি বিশেষ অনুশীলনে অংশ নেয়। সেখানে তাদের বেঁচে থাকতে হবে এবং পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। আর এই মহাপ্রলয়ের অনুশীলনের জন্য তারা ইন্দোনেশিয়াকেই বেছে নেয়। তাহলে কেমন সেই গল্প? চলুন শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নোটিফিকেশনটাও অন করে রেখো গাইজ। গল্পের শুরুতেই দেখা যায় দুজন মানুষ কৃষিকাজ করছে। একজন মেয়ের নাম পেট্রা এবং তার প্রেমিকের নাম জেমস। পেট্রা দ্রুত প্রস্তুতি নিয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে জেমস কিছুক্ষণ আরও ঘুমিয়ে নেয়, যার কারণে সে দেরি করে ফেলে। হঠাৎই সে আতঙ্কিত হয়ে দ্রুত উঠে পড়ে এবং তাড়াহুড়ো করে ক্যাম্পাসের দিকে দৌড়াতে থাকে। সেখানে দেখা যায় সে ইন্দোনেশিয়াতেই অবস্থান করছে। অবশেষে সে তার ক্যাম্পাসে পৌঁছে যায়। ভাগ্যক্রমে শিক্ষক এখনও দরজা বন্ধ করেননি। এই ক্যাম্পাসটি জাকার্তায় অবস্থিত একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে। এখানে শিক্ষক হিসেবে রয়েছেন ডক্টর জিমিট, যিনি দর্শন বিষয়ে বিশেষজ্ঞ। এই প্রতিষ্ঠানটি প্রায় ২০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে মোট ২০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে, যারা সবাই ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছে। এখন তাদের গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়ার সময় চলে এসেছে, আর আজই তাদের এখানে শেষ ক্লাসের দিন। ডক্টর জিমিট এরপর তাদের মানসিক প্রস্তুতি যাচাই করার জন্য তাদের চিন্তাভাবনার উপর পরীক্ষা নিতে শুরু করেন, যাতে তারা ভবিষ্যতের কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে পারে। প্রথমেই জিমিট শিক্ষার্থীদের হাত তুলতে বলেন এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয় তাদের যুক্তি বা লজিক কতটা শক্তিশালী তা উপস্থাপন করার জন্য। একজন শিক্ষার্থী একটি উদাহরণ দেয়। সে এমন একটি পরিস্থিতির কথা বলে যেখানে ৫ জন মানুষ একটি রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে, আর একটি ট্রেন তাদের দিকে এগিয়ে আসছে, যা তাদের সবাইকে পিষে ফেলতে পারে। কিন্তু সেই রেল লাইনটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, যেখানে কেবল একজন মানুষ আছে, যে হয়তো সেই ট্রেনের আঘাতে মারা যাবে। যদিও দুটো সিদ্ধান্তই খারাপ, তবুও তাকে এর মধ্যে সবচেয়ে ভালো সিদ্ধান্তটি বেছে নিতে হবে। এরপর উতামি নামের একজন ছাত্রী ব্যাখ্যা করে কিভাবে কারোর বিশ্বস্ততা পরীক্ষা করা যায়। সে বলে, যদি কেউ একটি টাওয়ার থেকে পড়ে যায় এবং তার বন্ধুদের কাছে সাহায্য চায়, তাহলে বোঝা যাবে কে তাকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে রাজি এবং কে ঝুঁকি নিতে চায় না। তার মতে, যারা সত্যিই বিশ্বস্ত তারাই সাহায্য করতে এগিয়ে আসবে, আর যারা ঝুঁকি নিতে চায় না তাদের সে ছেড়ে দেবে। সবাই এর প্রেজেন্টেশন শোনার পর জিমিট সন্তুষ্ট হতে পারেন না, কারণ তার মনে হয় তাদের যুক্তি এখনও খুব সাধারণ এবং গভীরভাবে বিশ্লেষণ করা হয়নি। জিমিট আসলে তাদের যুক্তি ও চিন্তাশক্তিকে আরও গভীরভাবে পরীক্ষা করতে চান। প্রথমেই জিমিট তাদেরকে একটি কাজ দেন। যদি পৃথিবীতে কোনো মহাপ্রলয় ঘটে, তাহলে সবচেয়ে নিরাপদ জায়গা কোথায় হতে পারে তা নিয়ে ভাবতে বলেন। অনেকক্ষণ আলোচনা ও পরামর্শ করার পর শেষ পর্যন্ত শিক্ষার্থীরা ইন্দোনেশিয়াকেই সবচেয়ে নিরাপদ অঞ্চল হিসাবে বেছে নেয়, কারণ এই অঞ্চলের আবহাওয়া তুলনামূলকভাবে অনুকূল এবং এখানে টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ সহজেই পাওয়া যায়। জিমিট শিক্ষার্থীদের নির্দেশ দেন যেন তারা কল্পনা করে যে তারা এই মুহূর্তে জাভা দ্বীপে, বিশেষ করে প্রাম্বানান এলাকায় অবস্থান করছে, যেখানে চারদিক ইতোমধ্যেই পারমাণবিক বোমার বিস্ফোরণে ঘিরে গেছে। জিমিট তার রেডিওলজি যন্ত্র বের করে দেখান এবং বোঝান যে তিনি প্রাম্বানান মন্দিরের ঠিক নিচে একটি ভূগর্ভস্থ বাংকার তৈরি করেছেন। তিনি এই জায়গাটি বেছে নিয়েছেন কারণ মন্দিরটির পাথরগুলো অত্যন্ত প্রাচীন এবং খুবই শক্ত, যা আশ্রয় নেওয়ার জন্য উপযুক্ত। এরপর তিনি সব শিক্ষার্থীকে সেই বাংকারের ভেতরে নিয়ে যান। বাংকারটি অত্যাধুনিক সেন্সর দিয়ে তৈরি এবং এতে বিশেষভাবে বানানো কাঁচের দরজা রয়েছে, যা বিস্ফোরণ সহ্য করতে সক্ষম। এর উদ্দেশ্য হল তারা যেন বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। শুধু তাই নয়, এই বাংকারটি খুবই বিলাসবহুলভাবে ডিজাইন করা হয়েছে এবং এতে ১ বছরের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, যা তাদের জীবনধারণে সহায়তা করতে পারে। কিন্তু সমস্যাটা হল, এই বাংকারের খাবারের মজুদ কেবল ১০ জন মানুষের জন্য যথেষ্ট। অক্সিজেন সিলিন্ডারও রয়েছে মাত্র ১০টি, এবং এই অক্সিজেন দুর্যোগের সময় ব্যবহার করা বাধ্যতামূলক। এদিকে জিমিট জোর দিয়ে বলেন যে এই দুর্যোগ পুরো ১ বছর স্থায়ী হবে। যদি এই অক্সিজেন সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে তারা সর্বোচ্চ অর্ধেক বছর অর্থাৎ ৬ মাস পর্যন্ত বাঁচতে পারবে, এর বেশি নয়। আর শেষ পর্যন্ত তাদের সবারই মৃত্যু অনিবার্য হয়ে উঠবে। এরপর তারা বাইরে বের হয়ে দেখে পারমাণবিক ধূলিকণা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে, আর তাদের হাতে সময় রয়েছে মাত্র ১ ঘন্টা। তাদের সামনে এখন মাত্র একটি পথ খোলা। যাদের যোগ্য মনে হবে না তাদের বাইরে রেখে দিতে হবে, যাতে কেবল যোগ্যরাই ভেতরে ঢুকতে পারে।
এরপর জিমিট বোঝান যে তাদের প্রত্যেকের আলাদা আলাদা পেশা রয়েছে, আর সেই পেশার মাধ্যমেই বোঝা যাবে কে বেশি প্রয়োজনীয় এবং কে নয়। এরপর সবাই নিজেদের পেশার পরিচয় দিতে শুরু করে, যেগুলো জিমিট আগে থেকেই এলোমেলোভাবে কার্ডের মাধ্যমে তাদের মধ্যে বিতরণ করেছিলেন। সবাই এর পেশার কথা শোনার পর হঠাৎই জিমিট সরাসরি একজন শিক্ষার্থীকে হত্যা করে ফেলে, কারণ তার পেশা ছিল কেবল একজন কর্মচারী। এই দৃশ্য দেখে পেট্রা আতঙ্কে চিৎকার করে ওঠে। তবে জিমিট ব্যাখ্যা করে বলে তার মতে দ্রুত মারা যাওয়া অনেক ভালো, কারণ এতে অন্তত তাকে রেডিয়েশনের কারণে ধীরে ধীরে চামড়া খসে পড়ার মতো ভয়ঙ্কর যন্ত্রণার মুখোমুখি হতে হবে না। ন্যায্যতার স্বার্থে পেট্রা প্রস্তাব দেয় যে তারা সবাই মিলে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিক এবং আলোচনা করুক। এরপর সবাই নিজেদের মতামত দিতে শুরু করে, তাদের প্রত্যেকের কি কি গুণ এবং কিভাবে তারা এই পরিস্থিতিতে কাজে লাগতে পারে তা তুলে ধরে। উদাহরণস্বরূপ, জর্জিনা একজন ডাক্তার যিনি স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ। এমন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তিনি অনেক কাজে লাগবেন। এরপর জেমস, যার পেশা একজন কৃষক, তাকেও খুবই প্রয়োজনীয় মনে করা হয়, কারণ খাদ্য উৎপাদনের জন্য তার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পেট্রা, যার দক্ষতা ইলেকট্রনিক্সে, সেও এই পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজনীয় বলে বিবেচিত হয়। এরপর অন্যান্যদের মধ্যে যেমন রাসে, যার পেশা কেবল একজন গিটার বাদক, স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে তাকে কারোর জন্যই তেমন কাজে লাগবে না বলে মনে করা হয়, তাই তাকে বাদ দেওয়া হয়। একজন শিক্ষার্থী জিমিটকে জিজ্ঞেস করে কেন তিনি এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না। জিমিট তখন স্পষ্ট করে জানিয়ে দেন যে তিনি এই বাংকারের মালিকের মতো, আর বাংকারটি কিভাবে পরিচালনা করতে হয় তা কেবল তিনিই জানেন। ভোটিং শেষ হওয়ার পর মোট 11 জন শিক্ষার্থী বাদ পড়ে যায়, আর বাকি 10 জন নির্বাচিত হয়, যার মধ্যে জিমিট, উতামি, পেট্রা এবং জেমসও রয়েছে। এর কিছুক্ষণ পরই পারমাণবিক ধূলিকণা আরও কাছে চলে আসে। ঠিক তখনই গুলির শব্দ শোনা যায়। সবাই একত্রিত হয়ে দেখে জিমিট সেই 11 জনকে হত্যা করছে। সে যুক্তি দেয় যে সে আসলে তাদের সাহায্যই করছে, কারণ রেডিয়েশনের ভয়ঙ্কর যন্ত্রণায় ধীরে ধীরে মরার চেয়ে দ্রুত মৃত্যু অনেক ভালো। কিন্তু জিমিটের এই স্বেচ্ছাচারী আচরণ পেট্রার একদমই ভালো লাগে না। তার মতে কাউকে হত্যা করার আগে সবার সাথে আলোচনা করা উচিত ছিল। এরপর পেট্রা তার প্রেমিক জেমসকে নির্দেশ দেয় যেন সে জিমিটকে সরিয়ে দেয়। গোপনে জেমস সবাইকে জানিয়ে দেয় যেন তারা একসাথে মিলে জিমিটকে সরানোর পরিকল্পনা করে। একসময় জিমিট বাংকারের দরজা খুলে বাইরে যায়। ঠিক সেই সুযোগে শিক্ষার্থীরা হঠাৎ করে ভেতর থেকে দরজাটি লক করে দেয়, ফলে জিমিট বাইরে আটকা পড়ে যায়। জেমস কাঁচের দরজাটি বন্ধ করে দেয়, আর ভেতরে যারা নির্বাচিত হয়েছিল তারা নিজেদের মতো করে যা খুশি করতে শুরু করে। বাংকারের ভেতরে তারা ঢোকার পর চারপাশে থাকা অজানা জিনিসপত্র দেখে সবাই কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল না কোনটা কিভাবে ব্যবহার করতে হবে। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। সেই রাতে বাইরে পুরো পরিবেশ পারমাণবিক রেডিয়েশনে আক্রান্ত হয়ে যায়। বাইরে কি অবস্থা তা জানার কৌতূহল সামলাতে না পেরে কাঁচের দরজার সামনে গিয়ে বাইরে তাকায়। তখন সে দেখতে পায় জিমিটের শরীর রেডিয়েশনের কারণে মারাত্মকভাবে পুড়ে গেছে, তার চামড়া ঝলসে উঠে গেছে। অত্যন্ত দুর্বল অবস্থায় জিমিট একটি লেখা দেখায়, যেখানে লেখা ছিল শুধুমাত্র তিনিই সেই গোপন কোড জানেন যার মাধ্যমে কাঁচের দরজাটি খোলা যাবে। এটা দেখে পেট্রা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত তার বন্ধুদের ডাক দেয়। এদিকে জেমস চিন্তিত হয়ে পড়ে, যদি সত্যিই 1 বছর পরও দরজাটি খোলা না যায় তাহলে কি হবে। কিন্তু অন্য শিক্ষার্থীরা যারা এখনও জিমিটকে ঘৃণা করে, তারা বিশ্বাস করে যে জিমিট মিথ্যা বলছে। তাছাড়া তারা এখনই দরজা খুলতেও সাহস পাচ্ছিল না, কারণ বাইরে এখনও রেডিয়েশন ছড়িয়ে রয়েছে। এই অবস্থায় তাদের একমাত্র উপায় ছিল 1 বছর অপেক্ষা করা। দিনগুলো তারা সাধারণভাবেই কাটাতে থাকে, কিন্তু পেট্রা প্রতিদিন কেবল জিমিটের দেহের দিকে তাকিয়ে থাকে, যা ধীরে ধীরে পচে যেতে থাকে। বাংকারের ভেতরে তারা কোনো নিয়ম শৃঙ্খলা ছাড়াই যা খুশি তাই করতে থাকে। ফলস্বরূপ 1 বছর শেষ হওয়ার আগেই তাদের খাবারের মজুদ শেষ হয়ে যায়। অবশেষে জেমস এবং অন্যান্যরা সিদ্ধান্ত নেয় যে তারা বাংকার থেকে বের হওয়ার চেষ্টা করবে। তারা কাঁচের দরজাটি ভাঙার জন্য সব রকম চেষ্টা করে, কিন্তু দরজাটি এতটাই শক্ত ও মজবুত ছিল যে কোনোভাবেই সেটি ভাঙা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত তারা সবাই অনুশোচনায় ভুগতে থাকে। শুধু আবেগের বশে একজন মানুষকে সরিয়ে দেওয়ার কারণে এখন অনেক মানুষের জীবন ঝুঁকিতে পড়ে গেছে, আর অবশেষে তারা সবাই ক্ষুধার কারণে মারা যায়। প্রথম লজিক পরীক্ষায় তারা ব্যর্থ হয়। জিমিট তখন তাদের উপদেশ দেন যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে যেন তারা আরও গভীরভাবে এবং সমালোচনামূলকভাবে চিন্তা করে। যদিও তারা জানত যে জিমিটি বাংকারের মালিক, তবুও মাত্র একটি ভুলের কারণে তারা তাকে সরিয়ে দিতে দ্বিধা করেনি। এখান থেকেই শিক্ষার্থীরা প্রথম উদাহরণ থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পায়। এরপর জিমির দ্বিতীয় উদাহরণ শুরু করেন, যার প্রেক্ষাপট এবার গুনুং ভ্রম এলাকায়। এখানে তিনি আবারও বাংকারের মালিকের ভূমিকায় থাকেন,
যার হাতে সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। আগে যে পেশার কার্ডগুলো তাদের দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে আসলে আরও বিস্তারিত তথ্য লুকিয়েছিল। যেমন জর্জিনা, যাকে প্রথমে তার ডাক্তার পেশার জন্য বাংকারে ঢোকার জন্য নির্বাচিত করা হয়েছিল, কিন্তু পরবর্তী তথ্য অনুযায়ী জানা যায় যে রোগীদের চিকিৎসা করার সময় সে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে তার এই সংক্রমণ অন্যদের জন্য প্রাণঘাতী হতে পারে বলে তাকে বাংকারে প্রবেশ করতে দেওয়া হয় না। অন্যদিকে পেট্রা এবং জেমস এখনও নির্বাচিতদের তালিকায় থেকে যায়। যদিও জেমসের পেশা একজন কৃষক, তবে এই পরিস্থিতিতে তাকে সমকামী হিসাবে দেখানো হয়েছে। তবুও ভবিষ্যতে গাছপালা পরিচালনা এবং খাদ্য উৎপাদনের জন্য সে এখনও গুরুত্বপূর্ণ, তাই তাকে রাখা হয়। এরপর সবাই একে অপরের সাথে নিজেদের পেশা এবং অতিরিক্ত তথ্যগুলো পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে যেসব শিক্ষার্থী নির্বাচিত হয়নি তারা জিমিটের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার চেয়ে গাড়ি নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই পারমাণবিক বিস্ফোরণে মারা যায়। এদিকে জিমিট এবং নির্বাচিত শিক্ষার্থীরা দ্রুত বাংকারের ভেতরে প্রবেশ করে। বাংকারের ভেতরে তাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায় বংশবৃদ্ধি করা, কারণ মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে এটি অত্যন্ত জরুরি। রাতে পেট্রা কল্পনা করতে থাকে যে এই পরিস্থিতিতে জেমস কিভাবে সমকামী হয়ে গেল। সে দেখতে পায় যে জেমস জ্যাক নামের আরেকজনের সাথে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছে। এটা দেখে পেট্রার মনে হিংসা জাগে। তবে জেমস তাকে বোঝানোর চেষ্টা করে যে এটি শুধুমাত্র একটি কল্পিত পরিস্থিতি বা অনুশীলন। এরপর সবাই নিজেদের সঙ্গী নিয়ে আলোচনা করতে থাকে। বাংকারের ভেতরে তখন মোট ৬ জন পুরুষ এবং ৪ জন নারী ছিল। শেষ পর্যন্ত ৪টি জুটি নির্ধারণ করা হয়, তবে জেমস, যেহেতু তাকে সমকামী হিসাবে ধরা হয়েছে, সে একজন পুরুষের সাথেই জুটি বাঁধে। সেই রাতেই তারা বংশবৃদ্ধির প্রক্রিয়া শুরু করে, যেখানে পেট্রাকে বাধ্য হয়ে জিমিটের সঙ্গী হতে হয়। এটি স্বাভাবিকভাবেই পেট্রার প্রকৃত প্রেমিক জেমসের মনে আরও বেশি হিংসা ও কষ্টের সৃষ্টি করে। 10 সপ্তাহ পার হয়ে গেলেও যখন কারুর মধ্যে গর্ভধারণের কোনো লক্ষণ দেখা যায় না, তখন জিমিট মত দেয় যে তাদের সঙ্গী পরিবর্তন করা প্রয়োজন। তার মতে সবাইকে একসাথে সহযোগিতা করতে হবে, যাতে তারা সফলভাবে গর্ভধারণ করতে পারে এবং বংশধারা টিকিয়ে রাখতে পারে। কিন্তু বনি নামের একজন শিক্ষার্থী এই সিদ্ধান্ত মানতে অস্বীকার করে। সে বলে তার নিজের আত্মসম্মান আছে এবং সে ইচ্ছামতো যে কোনো পুরুষের সাথে সম্পর্ক করতে রাজি নয়। বনির এই অস্বীকৃতি শুনে জিমিট খুব রেগে যায়। এরপর সে সবাইকে একটি ঘরে আটকে রাখে এবং শুধু বনিকে বাইরে রেখে দেয় যেন তাকে হত্যা করতে পারে। জিমিট বন্দুক টান করে বনির মাথার দিকে নিশানা করতে শুরু করে। ঠিক তখনই জ্যাক সেখানে চলে আসে এবং পুরো ঘটনাটি দেখে ফেলে। জ্যাক সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে এবং জিমিটকে আক্রমণ করে, যাতে সে গুলি করতে না পারে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে জ্যাক একটি পেন্সিল দিয়ে জিমিটের কানে আঘাত করে, যা তাকে মারাত্মকভাবে আহত করে ফেলে। নিজের মৃত্যু আসন্ন বুঝতে পেরে জিমিট দ্রুত কাচের দরজার কোড খুলতে চেষ্টা করে। তার উদ্দেশ্য ছিল দরজাটি খুলে দেওয়া, যাতে সবাই বাইরে বের হয়ে পারমাণবিক বিস্ফোরণে মারা যায়। শেষ পর্যন্ত এই দ্বিতীয় উদাহরণেও শিক্ষার্থীরা ব্যর্থ হয়। এই ব্যর্থতা দেখে জেমস জিমিটের ওপর সন্দেহ করতে থাকে এবং তাকে প্রশ্ন করে যে এই পুরো দলগত অনুশীলনের পেছনে তার আসল উদ্দেশ্য কী। জেমস বলে এই উদাহরণগুলোতে সবসময়ই শিক্ষার্থীদেরই দোষ দেওয়া হচ্ছে, এবং সে আরও প্রশ্ন তোলে যে যখন জিমিট এলোমেলোভাবে ক্যারেক্টারের কার্ডগুলো বিতরণ করছিল, তখন তার আচরণ এত অদ্ভুত কেন ছিল। জেমস যখন জিমিটকে এসব প্রশ্ন করতে থাকে, তখন জিমিট স্পষ্টভাবেই অস্বস্তিতে পড়ে যায় এবং তার আচরণ অদ্ভুত হয়ে যায়। জেমস দ্রুত সেই বাক্সটি নিয়ে নেয় এবং এর ভেতরের সবকিছু খুঁটিয়ে দেখে এই অনুশীলনের সব মিথ্যা ফাঁস করে দেয়। শেষ পর্যন্ত জানা যায় পেশার কার্ডগুলো আসলে জিমিট আগেই সাজিয়ে রেখেছিল, অর্থাৎ সে ইচ্ছামতো শিক্ষার্থীদের মধ্যে চরিত্র বণ্টন করছিল, যাতে সে নিজের মতো করে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। এটা বুঝতে পেলে জেমস খুবই ক্ষুব্ধ হয়ে ওঠে। তার মতে চরিত্রগুলো সম্পূর্ণভাবে এলোমেলোভাবে বণ্টন করা উচিত ছিল, যাতে সবার জন্য সমান সুযোগ থাকে। সে আরও রাগান্বিত হয় কারণ তাকে এমন একটি চরিত্র দেওয়া হয়েছিল যেখানে সে একজন সমকামী পুরুষ, ফলে তাকে সবসময় তার প্রকৃত প্রেমিকা পেট্রার থেকে আলাদা থাকতে হয়েছে। জেমস লক্ষ্য করে এই অস্বাভাবিক বিষয়টি শুধু একবার নয়, বরং আগের অনেক দিন ধরেই ঘটছিল। সে জিমিটকে সরাসরি অভিযুক্ত করে যে সে ইচ্ছাকৃতভাবে কিছু শিক্ষার্থীর উপর রাগ ঝাড়ার জন্য তাদেরকে ভয়ঙ্কর ও কঠিন চরিত্র দিচ্ছিল। তবে একই সঙ্গে জেমস নিজেও কিছুটা বিভ্রান্ত ছিল, কারণ তার মনে হচ্ছিল জিমিটের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা তো নেই।
এরপর একজন শিক্ষার্থী প্রস্তাব দেয় তারা আবার নতুন করে এই অনুশীলনটি শুরু করবে। এবার তাদের চরিত্র একই থাকবে, কিন্তু নিয়মগুলো ভিন্ন হবে। এরপর জিমিট নতুন করে একটি স্থান নির্বাচন করে। সে বেলিতুং দ্বীপের সমুদ্র তীরবর্তী এলাকাকে বাংকার তৈরির জন্য উপযুক্ত জায়গা হিসেবে ঠিক করে। কিন্তু এবার পেট্রা সব শিক্ষার্থীর কাছে অনুরোধ জানায় যেন তাকে সুযোগ দেওয়া হয়, যাতে সে নিজে নির্বাচন করতে পারে 10 জন শিক্ষার্থীকে যারা বাংকারে প্রবেশের যোগ্য। জিমিট আবারও পেট্রাকে সতর্ক করেন যেন সে শুধু সেই শিক্ষার্থীদের নির্বাচন করে যারা বিশেষ কোনো দক্ষতা বা যোগ্যতা রাখে। কিন্তু এবার পরিস্থিতি উল্টো হয়ে যায়। পেট্রা ঠিক তার বিপরীত কাজ করে। সে এমন শিক্ষার্থীদের বেছে নেয় যারা আগে কখনো নির্বাচিত হয়নি এবং যারা গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখে না। ফলস্বরূপ জিমিট আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত পেট্রা এমন 9 জন শিক্ষার্থী নির্বাচন করে যারা যথেষ্ট যোগ্য নয়। এর মধ্যে জেমসও রয়েছে। এতে জিমিট রেগে যায়, কারণ সে নিজে নির্বাচিতদের মধ্যে নেই। রাগে সে সঙ্গে সঙ্গেই তার পিস্তল খুঁজতে শুরু করে। এবার বাকি থাকে মাত্র একটি খালি স্লট। কিন্তু ঘটনা হলো সেই পিস্তলটি পেট্রার কাছে ছিল, কারণ সে জানত জিমিট নিশ্চয়ই তাদেরকে গুলি করবে। বিভ্রান্ত হয়ে জিমিট পিস্তলটি জেমসের দিকে তাক করে তাকায় এবং তাকে ভয় দেখাতে শুরু করে। বলছে তাকে নিজের স্থানের জন্য বাধ্য হতে হবে। কিন্তু এবার জেমস প্রতিরোধ করে। সে বাংকারের ভেতর থেকে নেওয়া একটি অস্ত্র হাতে নিয়ে জিমিটের সামনে দাঁড়ায়। জিমিট তখন অন্যভাবে হুমকি দেয়, বলতে থাকে শুধু তিনিই বাংকারের দরজার কোড জানেন। কিন্তু বনিও তার বিরোধিতা করে, কারণ সে ইতিমধ্যেই দরজার কোড জানে। আগের অনুশীলনে যখন জিমিট আত্মহত্যার মতো পরিস্থিতি তৈরি করেছিল, তখনও অবশেষে সে কোণঠাসা হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নিতেই বাধ্য হয়। সে সেখান থেকে চলে যায়। এরপর জেমস পেট্রাকে নির্দেশ দেয় যে শেষ খালি স্লটটি সে পূরণ করুক, কিন্তু পেট্রা তা করতে অস্বীকার করে। এরপর পেট্রা এমন একটি সিদ্ধান্ত নেয় যে চিপসকে বাংকারের শেষ খালি স্লটে বসাতে চায়, যিনি একজন নির্জন পুরুষ এবং বাংকারের জন্য কোনো কার্যকরী কাজে লাগবেন না। চিপস সেই শেষ স্লট পূরণ করে, আর পেট্রা সিদ্ধান্ত নেয় যে সে বাংকারের বাইরে থাকবে। কিন্তু জেমস সন্তুষ্ট ছিল না, কারণ সে চায় পেট্রা তার পাশে থাকুক। পেট্রা তখনও অস্বীকার করে। সৌভাগ্যক্রমে চিপস তাকে ডাকে এবং তার কাছে থাকা জাহাজের চাবি দিতে চায়। কিন্তু চিপসের বদলে সে পেট্রাকে নিজের স্থানে বসিয়ে দেয়। ফলস্বরূপ পেট্রাকে বাংকারের ভেতরে নিয়ে যাওয়া হয়। এদিকে চিপস দ্রুত জাহাজের দিকে যায়, যাতে বাছাই না হওয়া শিক্ষার্থীরা সঙ্গে নিয়ে পালাতে পারে। বাংকারের ভেতরে যারা রয়ে গেছে তারা দেখতে পায় যে তাদের মধ্যে কিছু মানুষ স্বাধীনভাবে এবং কোনো নিয়ম শৃঙ্খলা ছাড়া জীবনযাপন করছে। যারা বিশেষ দক্ষতা বা যোগ্যতা রাখে তাদেরও অবসর সময় বিনোদনের সুযোগ দেওয়া হয়। জেমসও প্রায়শই পেট্রার সঙ্গে সময় কাটাচ্ছে। পেট্রা বলেন বাংকারে কাটানো দিনগুলো আনন্দদায়ক। যদিও সে জানে যে দক্ষ মানুষদের ছাড়া সে দীর্ঘমেয়াদে টিকবে না, তবুও অন্তত তার শেষ দিনগুলো আনন্দের সঙ্গে কাটানো সম্ভব। 1 বছরের মধ্যে তারা লক্ষ্য করে বাইরে তীব্র রোদ হচ্ছে। পেট্রা এবং জেমস বাংকারের দরজা খুলে দেয়। এবার দরজার কোড জানত বনিও। দরজা খুলে বাইরে বের হওয়ার পর তারা দেখেন আসলে এই এলাকায় পারমাণবিক বোমা কখনো বিস্ফোরিত হয়নি। এই অনুশীলনের বাইরে জিমিট পেট্রার সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি বলেন যদিও বোমা এখানে কখনো বিস্ফোরিত হয়নি, তবুও তারা কখনোই এই দ্বীপ থেকে বের হতে পারবে না, কারণ তারা বাছাই করা হয়নি এবং এখানে যারা আছে তাদের মধ্যে কোনো কার্যকরী দক্ষতা নেই। জিমিটের মতামত আবারও পেট্রা প্রত্যাখ্যান করেন। পেট্রা বলেন সে টিকে থাকার ব্যর্থতার ব্যাপারে কোনো অসন্তোষ বোধ করবে না, কারণ মূলত সবাই একদিন মারা যাবে। পেট্রা বরং কৃতজ্ঞ, কারণ সে যদি জানত যে মৃত্যুর মুহূর্ত খুব শিগগিরই আসছে, তাহলে সে তার শেষ মুহূর্তগুলো ভালো কাজের মধ্যে কাটাতে পারবে এবং যাদের ভালোবাসে তাদের সঙ্গে সময় কাটাতে পারবে। সে মৃত্যুকে এড়িয়ে বেড়ানোর জন্য ব্যস্ত হয়ে থাকা নয়, বরং তা গ্রহণ করে ইতিবাচকভাবে সময় কাটানোর পক্ষপাতী। এরপর অনুশীলনের খেলা আবার শুরু হয়। এইবার দলটি একটি বোমা পায় যা পড়েছিল কিন্তু বিস্ফোরিত হয়নি। জেমস বোমাটি চাপার সিদ্ধান্ত নেয় এবং দ্রুত সব শেষ করার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু হঠাৎ করে জিমিট আসে, হাতে পিস্তল নিয়ে। তার চেহারা দুর্বল এবং মলিন। দেখা যায় সে আগেই একটি গুহার মধ্যে লুকিয়েছিল এবং প্রকৃতির মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছিল। জিমিট জেমসকে হত্যা করার চেষ্টা করে এবং দাবি করে জেমসই মানবজাতির বিপর্যয়ের জন্য দায়ী। কিন্তু কিছু মুহূর্তের মধ্যে সব শিক্ষার্থী জেমসকে রক্ষা করে। শেষ পর্যন্ত জেমস বোমাটি চাপার সিদ্ধান্ত নেয়, যাতে তাদের সবাইয়ের জীবন শেষ হয়। কিছু শিক্ষার্থী জিজ্ঞেস করে চিপসের সঙ্গে পালিয়ে যাওয়া তাদের ভাগ্যের কি হল। চিপস ব্যাখ্যা করে সে এবং কিছু মহিলা শিক্ষার্থী অন্য একটি দ্বীপে পৌঁছাতে সক্ষম হয়, যা পারমাণবিক বিস্ফোরণের সীমার বাইরে ছিল। যে পুরুষরা চিপসের সঙ্গে ছিল তাদের গল্পে দেখানো হয় তারা সেই দ্বীপে মজারভাবে মারা যায়, ফলে এখন শুধু মহিলারাই বেঁচে থাকে তার সঙ্গে।
যেহেতু চিপস নির্জন এবং অবিবাহিত, তাই মহিলাদের গর্ভধারণের জন্য তার যথেষ্ট চেষ্টা করতে হয়। এর মাধ্যমে চিপসই পেয়েছে তার নিজের ইচ্ছে মতো সময় কাটানোর সেরা সমাপ্তি। জিমিটের মতে পুরো কাহিনীর লজিক কিছুটা অদ্ভুত, এবং এই অদ্ভুততার কারণে সে হতাশ হয়। শেষ পর্বে সবাই চলে যায়, শুধু পেট্রা থাকে এবং জিমিটের দিকে যায়। দেখা যায় জিমিট এই অনুশীলন ব্যবহার করতে চেয়েছিল পেট্রা ও জেমসকে শাস্তি দেওয়ার জন্য। এবার প্রকাশ পায় যে জিমিটের পেট্রার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। জিমিট দাবি করে যে জেমস তার কাছ থেকে পেট্রাকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু পেট্রা বলে সে জেমসকেই বেছে নেবে, কারণ সে জেমসের সঙ্গে বেশি আরামদায়ক। জিমিটের মতো সে খুব গম্ভীর এবং সবসময় কেবল বুদ্ধিমত্তাকে গুরুত্ব দেয় না। পেট্রার মতে বুদ্ধিমত্তা এবং দক্ষতা থাকা কোনো লাভ হয় না যদি সবকিছু শেষ পর্যন্ত কেবল নিজের জন্য ব্যবহার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যারা দক্ষতা রাখে না তাদের সাহায্য করা এবং তাদের সুযোগ দেওয়া। পেট্রা সিদ্ধান্ত নেয় সে জিমিটের সঙ্গে পথ আলাদা করবে। ততক্ষণে জিমিট স্কুলে একা থাকে, যেখানে সে পিস্তল নিয়ে আত্মহত্যা করে। এটিই হল আফটার দ্য ডার্ক চলচ্চিত্রের কাহিনী। তোমার মতে এই চলচ্চিত্র থেকে তুমি কি শিক্ষা পেলে, আর 1 থেকে 10-এর মধ্যে তুমি কত রেটিং দেবে এই চলচ্চিত্রকে? যদি তোমরা ভিডিওটি পছন্দ করো তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এবং নোটিফিকেশন অন করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।